ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ক্যাপ্টেন সৌগত জোয়ারদারের সঙ্গে। ক্যাপ্টেন জোয়ারদার, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে দুপুর 1:46 এই ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেখানে মৃত্যু মিছিল, ঘটনার পর 6 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনার কাছ থেকে জানতে চাইবো পুরো বিষয়টা আপনার কি মনে হয়? দেখুন, প্রথমত এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা, আর এতগুলো প্রাণ গেছে এটাতে, তা আমাদের সারা দেশ আজকে আমরা শোকের মধ্যে আছি। আর এভিয়েশনের হিস্ট্রিতে ইন্ডিয়াতে মনে হয় এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, যেটা খুব বড় দুর্ঘটনা ঘটেছে। প্লেনটা আপনারা সবাই তথ্যগুলো তো জানেন, এখান থেকে লন্ডন যাচ্ছিল, তার জন্য 242 জন প্যাসেঞ্জার। আর ডেফিনেটলি এত লম্বা ডিস্টেন্স ট্রাভেল করার জন্য অনেক জ্বালানি নিতে হয়, অনেক ফিউল নিতে হয়। তো প্লেনের মধ্যে মিনিমাম 80 থেকে 90 টন মতো ফিউল থেকে থাকবে। আর যেটা দেখা গেছে ভিডিও থেকে, আমরা এখনো কোনোই অফিসিয়াল ডিক্লারেশন বা খবর পাইনি। প্লেনটা টেক অফ করেছে রানওয়ে 2-3 থেকে আহমেদাবাদের। টেক অফ করার পরে জাস্ট 40 থেকে 50 সেকেন্ড মতো এটা উপরের দিকে উঠেছে। এই সময়টাতে দেখা গেল যে প্লেনের চাকা, যেটা নাকি টেক অফের পরে ইমিডিয়েটলি পাইলটরা রিট্রাক্ট করে, সেই চাকাটা কিন্তু রিট্রাকশন হয়নি। একটু আগে আরেকটা ভিডিও রিলিজ হয়েছে, যেটা নাকি পিছন থেকে রানওয়ের এন্ড থেকে তোলা, সেখানেও চাকাটা দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি ডাউনই রয়েছে। তার মানে টেক অফের ইমিডিয়েটলি পরে কিছু একটা প্রবলেম পাইলটরা ফেস করেছে। আর প্রবলেমটা যে মনে হচ্ছে কিছু যান্ত্রিক বা কিছু কোনো রকমের ইঞ্জিন রিলেটেড হতে পারে, বা কোনো সিস্টেমস ম্যালফাংশন হতে পারে, যেই জন্য একজন পাইলট মেডে কল দিয়েছেন। আর তারপরে প্লেনটা কমপ্লিটলি আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। এই জায়গা থেকে জানতে চাইবো, ঠিক কোন সময় একজন ক্যাপ্টেন মেডে কল দেন? যখন আমাদের একটা এমার্জেন্সি সিচুয়েশন ককপিটে তৈরি হয়, তখন সবার আগে বলা হয় যে এভিয়েট মানে প্লেনটাকে কন্ট্রোল করো। তারপরে বলা হয় নেভিগেট, তার মানে প্লেনটাকে ঠিক রাস্তায় নিয়ে চলো। আর তারপরে বলা হয় কমিউনিকেট। সো সিকোয়েন্সটা তাই হয়, এভিয়েট, নেভিগেট, কমিউনিকেট। তো যখন প্লেনটাতে কোনো একটা অসুবিধা বা কোনো প্রবলেম দেখা গেছে, পাইলটের প্রথম অ্যাকশন হচ্ছে প্লেনটাকে কন্ট্রোল করা, সেটাকে ফ্লাই করা। তারপরে টেক অফ হেডিংটা মেনটেন করা, দ্যাট ইজ নেভিগেট। আর তারপরে কমিউনিকেট। তো মোস্ট প্রবাবলি টেক অফ এর পরেই জিনিসটা ওরা আইডেন্টিফাই করেছে, প্রবলেমটা যেটাই ঘটেছে। আর তারপরে ইনফরমেশনটা দেওয়া হয়েছে মেডে। তারপরে সমস্ত ডিউরেশনটা নেক্সট 40 to 50 সেকেন্ড, যেটা নাকি ওরা আস্তে আস্তে নিচের দিকে এসছে। আমার মনে হয় সেই সময়টা পাইলটের দুজনেই চেষ্টা করছিলেন প্লেনটাকে রিকভার করার কোনো কারণে। এই জন্য তারপরে ফাইনাল, তখন সেই সময় এটিসির সাথে কথা বলার সময় থাকে না। দুজন পাইলটই পুরোপুরি নিশ্চয়ই দে মাস্ট বি ট্রাইং টু রিকভার দ্য প্লেন। কিন্তু আসলে ঘটনাটা কি হয়েছে সেটা কিন্তু ফ্লাইট ডেটা রেকর্ডার অ্যানালিসিসের আগে মোটেই জানা যাবে না। আর যে কোনো রকম স্পেকুলেশন এই সময় একদম ঠিক নয়। ক্যাপ্টেন জোয়ারদার, আমরা প্রত্যেকেই জানি যে কোনো বিমান যখন টেক অফ করা হয়, তখন তার আগে সেই বিমান পুরো চেক করা হয়। এবং আমরা একটা অভিযোগের ভিডিও সামনে এনেছি, যেখানে একজন যাত্রী তিনি বলছেন তিনি দিল্লি থেকে আহমেদাবাদে নেমে গেছিলেন, তিনি সেখানেই বেশ কিছু ত্রুটি পেয়েছিলেন। সেই ভিডিও আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। সেই জায়গাতে দাঁড়িয়ে একজন যাত্রী যদি বুঝতে পারেন যে কোনো ত্রুটি আছে, যখন চেক হলো তখন কোনো ত্রুটি ধরা পড়লো না, গাফিলতিটা কোথায় তাহলে? আমি নিশ্চয়ই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের দর্শকদেরও এই জিনিসটা বোঝানোর ইম্পর্টেন্ট, আপনাদের জার্নালিস্টদেরও এই জিনিসটা অবশ্যই বোঝা ইম্পর্টেন্ট। এয়ারক্রাফটে যখন আপনি দুটো রকমের আপনি মেনটেন্যান্সের কথা বলছেন, একটা হচ্ছে যেটা সেফটি অফ ফ্লাইট রিলেটেড মেনটেন্যান্স, যেটা নাকি এয়ারক্রাফটের এয়ারওয়ার্দিনেস রিলেটেড মেনটেন্যান্স। আরেকটা হচ্ছে যেটা উনি দেখিয়েছেন, আমি সেই ভিডিওটা দেখেছি, যেখানে আপনার অডিও সিস্টেম কাজ করছে না, এগুলো ঠিক নেই। এগুলো যদি ঠিক নাও থাকে, অডিও সিস্টেম যদি কাজ নাও করে, পিএ সিস্টেম যদি নাও চলে, এন্টারটেনমেন্ট সিস্টেম যদি নাও চলে, সেফটি অফ ফ্লাইট তার সাথে মোটেই রিলেটেড নয়। আর এইটা একটা আলাদা ডিপার্টমেন্ট চেক করে যে কোন কোন জিনিসগুলো চলছে। আর সেফটি অফ ফ্লাইট যেটা ব্যাপারটা আছে, যে ইঞ্জিন, ফ্লাইট কন্ট্রোলস, আপনার ফিউল সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, এগুলোর চেকিং কিন্তু ডিপার্টমেন্টটাই কমপ্লিটলি আলাদা। তাছাড়া এয়ারক্রাফট আজকের দিনে এত সফিস্টিকেটেড, স্পেশালি 787 ড্রিমলাইনার টাইপের এয়ারক্রাফট, যেগুলোর মধ্যে অটোমেটিক ডিটেকশন সিস্টেম আছে। যদি কোনো ক্রিটিক্যাল সিস্টেম ফল্ট বা ফেলিয়ার হয়, ওটা তারা ডিপার্চারের আগেই, টেক অফ রোলের আগেই সেই জিনিসটা ওরা জানতে পেরে যাবে। ওয়ার্নিং আছে, 3টে লেভেলের ওয়ার্নিং হয়। একটা হয় অ্যাডভাইসারি, একটা হয় কশন, একটা হয় ওয়ার্নিং। যেটা ওয়ার্নিং, তার মানে সেটাকে ইমিডিয়েট অ্যাকশন দরকার,
যেটা কশন সেটাকে তার মানে যে তোমাকে সাবধানে যাও, হয়তো একটা রিডান্ডেন্সি কম হয়েছে। আর যেটা অ্যাডভাইসারি তার মানে ঠিক আছে, দের ইজ এ লিটল বিট অফ স্মল ইস্যু, যেটা তোমরা ওটাকে নিয়ে এগোতে পারো। সো যে কোনো বোয়িং হোক বা এয়ারবাস হোক, এরা এইসব জিনিসগুলো নিয়ে খুবই মেটিকুলাস, খুবই সিস্টেমেটিক্যালি দেওয়া আছে। পাইলট আর এক্সেপশনালি ওয়েল ট্রেন্ড, অ্যান্ড এই ক্ষেত্রে পাইলটরা খুবই এক্সপিরিয়েন্স ছিলেন, স্পেশালি ক্যাপ্টেন ওয়াজ অ্যান এক্সামিনার। সো আমার মনে হয় না এই দুটোকে মিক্স করা ঠিক। cabin maintenance and aircraft maintenance are completely two different things. আরও একটা বিষয় ক্যাপ্টেন, যে আমরা দেখলাম যে সাধারণত যে কোনো বিমান দুর্ঘটনায় বেঁচে থাকার মানুষ পাওয়া যায় না, কিন্তু একটা ছবি আমরা দেখাচ্ছি যে একজন বেঁচে আছেন, সেটা কি করে সম্ভব হতে পারে? এটা হচ্ছে মিরাকেল। এটা মিরাকেল ছাড়া আর কিছুই নয়। কারণ আমি এটা কোনো লজিক বা কোনো খুঁজে পাওয়া যায় না। তার কাছে ভগবানের অশেষ আশীর্বাদ যে তাকে আমি ভগবান বাঁচিয়েছেন, এছাড়া আমি কিছু বলতে পারি না। মানে যেভাবে দাউ দাউ করে বিমানটা জ্বলছিল, সেখানে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারাও 90% বার্ন, তাহলে কি হতে পারে? আমি যেটা বললাম আপনাকে, যে যখন প্লেনটা এত দূরে যাচ্ছে, প্লেনটার ক্যাপাসিটি যেটা আমি ওপেন সোর্স থেকে যা দেখলাম, বোয়িং 787 এর ক্যাপাসিটি হচ্ছে 1,101,000 কেজি ফিউল, 33,250 US গ্যালন্স। মানে 100 কেজি, 100 টন ফিউল, 100 কেজি না, 100,000 কেজি, 100 টন ফিউল নিয়ে প্লেনটা ম্যাক্সিমাম উঠতে পারে। এই ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। লন্ডন যাওয়ার জন্য হয়তো 70, 80, 90 টন ফিউল নিয়ে উঠছিল। তাও 70-80 টন ফিউল যখন একটা মাটির সাথে ইম্প্যাক্ট হয়, আপনি ইমাজিন করতে পারেন কি রকমের এক্সপ্লোশন সম্ভব। আর তার জন্য এই যে এত হাই ডিগ্রি অফ বার্ন যেটা এগুলো দেখা গেছে, তার মধ্যে এই ভদ্রলোক বেঁচে গেছেন, ভগবানের অশেষ কৃপা। আর একটু স্পেসিফিক হতে চাইবো, যেমনটা আপনি বলছিলেন যে দুজন ক্যাপ্টেন তারা যথেষ্ট মানে সিনিয়র ক্যাপ্টেন যারা ছিলেন, এবং তারা যথাযথ চেষ্টা করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। একজন ক্যাপ্টেন সেই বিমানটাকে রক্ষা করার চেষ্টাই করেন, কিন্তু এই যে দুর্ঘটনা ঠিক কি হয়ে থাকতে পারে? ব্ল্যাক বক্স ইতিমধ্যেই উদ্ধার হয়েছে, সেই ব্ল্যাক বক্সে কতটা সাহায্য করবে এই টোটাল দুর্ঘটনাটা? দেখুন, ব্ল্যাক বক্সে প্রচুর প্যারামিটার রেকর্ড হয়, হাজার খানেক প্যারামিটার ব্ল্যাক বক্স থেকে রেকর্ড হবে। তাছাড়া একটা ককপিট ভয়েস রেকর্ডার আছে, যেখানে ককপিটে কি কথাবার্তা হয়েছে বা পাইলটরা দুজনের মধ্যে কি কথা বলেছে, মেডের কলটা কখন এসছে, সমস্ত জিনিস বেরোবে। প্রাইমা ফেসি যেটা দেখা যাচ্ছে যে একটা প্লেন যখন এত ভারী এয়ারক্রাফট ওড়ে, তখন এই যে ওয়েটটা, এই ওয়েটটাকে এয়ারক্রাফটের লিফট সেটা সাস্টেন করে, তাই তো? যখন আমরা একটা এয়ারক্রাফট স্পিড অ্যাটেন্ড করি, একটা স্পিডের সাথে একটা লিফট তৈরি হয়, ডানাতে লিফট তৈরি হয়, আর ডানা সেই লিফট থেকেই প্লেনটা উপর দিকে ওঠে। তার মেইন সোর্সটা কি? তার সূত্রটা হচ্ছে দুটো ইঞ্জিন। তো এই দুটো ইঞ্জিন পাওয়ার ডেভেলপ করে, পাওয়ার থেকে স্পিড আসে, স্পিডের থেকে লিফট তৈরি হয়, লিফট থেকে প্লেনটা উপরে ওঠে। কিন্তু যদি দেখা যায় যে প্লেনটা উপরে উঠতে পারছে না, আস্তে আস্তে নিচের দিকে নামছে, তার মানে কি? there is a loss of lift. লস অফ লিফট তখন আসে যখন নাকি there is a condition of loss of power, যেখানে নাকি ইঞ্জিন দুটো যদি ফেল হয়ে যায় কোনো কারণে, তাহলে হতে পারে। অথবা এয়ারক্রাফটটা যদি স্টল কন্ডিশনে আসে। স্টল কখন হতে পারে? যখন নাকি একটা অ্যাঙ্গেল অফ অ্যাটাক, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, একটা টেকনিক্যাল টার্ম, যখন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি এয়ারক্রাফটে পৌঁছে যায়, তার উপরে ওটা সাস্টেন করতে পারে না। সো এই সমস্ত জিনিসগুলো বাইরে থেকে দেখে, ভিডিও দেখে কেউ বলতে পারবে না। এগুলো তখনই জানা যাবে যখন নাকি পুরো ডেটাটা অ্যানালাইজ হবে, আর তারপর রেজাল্টগুলো পাওয়া যাবে। সম্ভাবনা প্রচুর, লস অফ লিফট হতে পারে, বার্ডিড হতে পারে। আগেও আমরা দেখেছি একাধিক অভিযোগ আমরা দেখেছি সামনে এসে, আনফিটও ঘোষণা করা হয়েছিল, তারপর আবার তারা ফিট সার্টিফিকেট নেন। এই ত্রুটিটাই কি এই পরিণতি, এই এতগুলো মৃত্যু? আপনি হয়তো ড্রিমলাইনার আর 737 ম্যাক্স এই দুটোর সাথে হয়তো কনফিউজ করছেন। কারণ এখনো পর্যন্ত আমার নলেজে ড্রিমলাইনারকে কখনো ডাউন করা হয়নি। বাট ইয়েস, 737 ম্যাক্স এর একটা ক্রিটিক্যাল প্রবলেম ছিল, যার জন্য 2 বা 3টে অ্যাক্সিডেন্টও হয়েছিল। একটা ফ্লিটটা গ্রাউন্ড করা হয়, তারপর আবার আপ করে। 737 ইজ এ মাচ স্মলার এয়ারক্রাফট, এয়ারবাস 320 ক্যাটাগরিতে পড়ে। তার মধ্যে 180টা মতো প্যাসেঞ্জার সিট থাকে, যেটা 787 হোয়াইট বডি এয়ারক্রাফট বলা হয়। এটা লং হলে যায়, এর মিনিমাম অ্যারাউন্ড 240 থেকে 310 এটা রেঞ্জ, বিভিন্ন ভেরিয়েন্ট।
787-8, 9, 10 যে রিপোর্ট নেই, সেফটি রিপোর্ট যথেষ্ট ভালো। বিশ্বের যত ভালো ভালো নামী এয়ারলাইন কোম্পানির আছে তারা 787 অপারেট করে। আমার মনে হয় না ঠিক 787 কে এই সিচুয়েশনটাতে ব্লেম করাটা ঠিক হবে এট দিস পয়েন্ট অফ টাইম। ক্যাপ্টেন, যেমনটা আপনি বলছিলেন যে অন্যতম বড় প্লেন দুর্ঘটনা ভারতের মাটিতে, যেমনটা একটু শুরুর দিকেই আপনি বলছিলেন, এবং এই মর্মান্তিক দুর্ঘটনা এবং যেখানে ফরেনাররা ছিলেন, এক্স মিনিস্টার ছিলেন, এই পুরো দুর্ঘটনা নিয়ে কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এটাই বলতে পারি যে এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আর এভিয়েশন একটা এমন জিনিস, এভিয়েশন আজকের দিনে সবচেয়ে ওয়ান অফ দ্য সেফেস্ট মোড অফ ট্রান্সপোর্ট, কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট হলেও কোনো সিস্টেমে 100% এফিশিয়েন্ট। আপনি যদি দেখেন কত লাখ ফ্লাইং আওয়ার্স পার ডেতে আমাদের ওয়ার্ল্ড ওভার হচ্ছে, কিন্তু একটা না দুটো এখানে না ওখানে কোথাও না কোথাও এক একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয়েই যায়। এটা আমরা প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেট করি, এটাকে অনেক সময় 10⁻⁻7 তার একটা ফ্যাক্টর দিয়ে দেখা হয়। যেখানে 0.1, 0.2 or 1 in 10⁻⁻7 ফ্লাইট আওয়ার্স একটা কন্টিনিউয়াস কাছে ইনহেরেন্ট রিস্ক অবশ্যই রয়েছে। তো দুর্ভাগ্যজনক ঘটনা, আমি এটাই বলবো আজকের দিনটা খুবই খারাপ। ইটস আ ব্ল্যাক ডে ইন ইন্ডিয়ান এভিয়েশন হিস্ট্রি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে। যে বিমান দুর্ঘটনা ঘটেছে যেখানে আহমেদাবাদে, সেই বিমান দিল্লি থেকে আহমেদাবাদ পৌঁছয় এবং আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে চেকিং হয়, কিন্তু সেই চেকিংয়েও ধরা পড়েনি বিমানের গলদ। দিল্লি থেকে আহমেদাবাদে AI-171 বিমানের যাত্রী আকাশ বৎসর ভয়াবহ অভিজ্ঞতা পোস্ট করেন। লেফট ইঞ্জিনের ফ্ল্যাপে ত্রুটি ছিল বলে দাবি করেন এবং কি ভিডিও পোস্ট করেন যেখানে এসিও কাজ করছিল না, এমন একটা ভিডিও পোস্ট করেন যাত্রী। At all. And as usual, your TV screens are also not working. Neither this button for calling the cabin crew. Nothing is working. Nothing. Not even the light is working. See. সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে ভিডিও, সেই ভিডিওতে আহমেদাবাদ পৌঁছানোর আগের ভিডিও এবং দিল্লি বিমানবন্দর থেকে ছাড়ার মুহূর্তের যে ভিডিও, যেখানে এসি কাজ করছিল না, লেফট ইঞ্জিনের ফ্ল্যাপে ত্রুটি ছিল, এমনটাও সে ভিডিওর মারফত সে দেখিয়েছিল। এবং আবহাওয়া পরিষ্কারেও ল্যান্ডিং এর সমস্যার ঘোষণা, টার্বুলেন্সের ঘোষণা ক্যাপ্টেন সাবারওয়ালের এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট আকাশ বৎসরের। So many people, they are using these magazines. AC is not working at all. And as usual, your TV screens are also not working. Neither this button for calling the cabin crew. Nothing is working. Nothing. Not even the light is working. See, this is what you are providing. And it's a Dreamliner 787. And we are here for the last 15 minutes. Nothing happening. Remote isn't working. Nothing is मेरे को working. आगे नहीं जाना था, मेरे को अहमदाबाद में ही उतरना था। तो फ्लाइट में हम 3 लोग गए थे, मैं, माय फादर एंड माय फ्रेंड। वी वर ट्रैवलिंग इन द सेम फ्लाइट एंड वी गॉट ऑफ एट अहमदाबाद। फ्लाइट में कुछ चीजें अनयूजुअल नोटिस करी थी पहले। मैं एविएशन में थोड़ा नॉलेज रखता हूँ, थोड़ा सा मेरा पैशन है वो। तो मैंने चीज देखी थी, एक तो जो था ना ग्राउंड पे जब एसी था, एसी चल नहीं रहा था प्रॉपरली, ठीक है। और उसके बाद टेक ऑफ के बाद भी ना कंप्रेसर थोड़ा ऑन ऑफ सब कुछ चल रहा था। एसी वाज नॉट वर्किंग प्रॉपरली। लोग, मैंने वीडियो डाली है ट्विटर पे, तो लोग वो जो मैगजीन होती है उनसे हवा कर रहे थे लोग। इफ वी आर पेइंग इतना पैसा टू एयर इंडिया और उसमें फिर हवा करनी पड़ रही है लोगों को, तो व्हाट इज द पर्पस ऑफ ट्रैवलिंग इन एयर इंडिया, राइट। मेरी सीट वाज 25A, लेफ्ट इंजन के साथ में बैठा था और जो फ्लैप्स उसके थे
those were unusual. मैंने उसकी भी फोटो क्लिक करी थी, मैंने उसकी भी वीडियो बनाई है. Those are very unusual during takeoff also and during landing also. और इसके अलावा एक और चीज मैंने जो कि मेरे माइंड में आ रही है, जो कैप्टन थे इस फ्लाइट के, उन्होंने जब लैंडिंग के टाइम में अनाउंसमेंट करी that we are descending for Ahmedabad and we'll be there by 11:05, तो उन्होंने एंड में बोला, जो कि बड़ा कॉमन नहीं है, कि the weather is clear in Ahmedabad, but you might face some turbulence during the last phase of landing. So I was like, what is this? कि अगर वेदर क्लियर है, लास्ट फेज ऑफ लैंडिंग में कौन सा टर्बुलेंस आता है कभी? क्लियर स्काई है, सनी डे है एकदम, और लैंड कर रहे हैं. उसने पायलट ने खुद ही अनाउंस किया, मिस्टर शर्मा थे कैप्टन हमारे. तो ये कैसे हो सकता है? आई डोंट अंडरस्टैंड कि उन्होंने क्यों बोला. আমরা কথা বলেছিলাম পাইলট অরিন্দম দত্তের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। যে কোনো ক্ষেত্রে ফ্লাইং করার আগে আমাদের সার্টিফাই করতে হয় যে হ্যাঁ, গ্রাউন্ডে ইঞ্জিনিয়ার সার্টিফাই করে যে অল আর ওকে, তারপর আমাদের কমান্ডার তাকে সাইন করে। ফিউল যা নেওয়ার কথা, ফিউল বাউজার এসে ফিউল ভরে, সেটাই প্রপার ফিউল দেওয়া হয়েছে কিনা সেটাও যখন চেক হয়, প্রপার খাবার দাবার নেওয়া হয়েছে কিনা সবকিছুই চেক হয়। এটা একটা নর্মাল রুটিন। যদি কোনো কিছু থাকে বা ককপিটে আমাদের কোনো মনে হয়, তখন সেটা আমরা এয়ারক্রাফটে ডিসকাস করি। যদি কমান্ডারের মনে হয় না এই প্রবলেম নিয়ে যাওয়া যেতে পারে, তো ইঞ্জিনিয়ার সেটাকে সার্টিফাই করে, আমরা সার্টিফাই করে নিয়ে যাই। কিন্তু যদি কোনো কিছু মনে হয় না এই পরিস্থিতিতে এই প্রবলেমের জন্য আমরা এয়ারক্রাফট নিতে পারবো না, কমান্ডার আর ফার্স্ট অফিসার দুজনে মিলে ডিসিশন নেবে, তাতে না বললে কেউ এয়ারক্রাফট নিয়ে যেতে পারবে না। বাট এটা যখন ক্লিয়ারেন্স পেয়েছে তখন সবকিছুই ঠিক আছে এই মনে করেই আমরা এগোচ্ছি।